আসার পূর্বে নক করে আসতে হয়। এটা রাজ্যের বড় প্রিন্স কি জানে না? শুনুন, আমি আপনার ছেলে না, তো শুধু শুধু লেকচার দেবে না। কি করতে হবে না করতে হবে সেটা আমি বুঝবো। আমি একটু রেগে গিয়েই বললাম কথাটা। জ্যাকসন, এটা কিরকম কথা? উনি তোমার আম্মা হন? আম্মা? আমার আম্মা তো সেই কবে আপনার আদেশে মারা গেছে। তার বিরুদ্ধে তো পরকীয়ার দোষ দিয়ে তাকে মেরেছিলেন। আমার কথা শুনে অনেক অবাক হলো রানী, কিন্তু বাবার চোখে আমি বেদনা দেখলাম কিছুটা। দিন দিন অনেক নরম হয়ে যাচ্ছেন মহারাজ আপনি। এরকম চললে রাজ্য তো আপনি সামলাতে পারবেন না। আমার সামনেই কোনো লজ্জা ছাড়া স্তাকোভিচটা বাবাকে একটা কিস করলো। বুঝলাম এটা শুধু কিস ছিল না, এটা একটা স্পেল ছিল। এখন আমি আমার আশেপাশে কোনো স্পেল ব্যবহার করলে না দেখলে অনুভব করতে পারি। এটা হয়েছে আমার দুটো দানা বের হওয়ার পর থেকে। হঠাৎ বাবার বেদনা ভরা মুখ বদলে গেল, সাথে সাথে সে পুরো পাল্টে গেল। মহারাজ, আপনার সামনে আপনার রানীকে অসম্মান করলো, আপনি কি তাকে শাস্তি দেবেন না? হ্যাঁ, নিশ্চয়ই। প্রিন্স জ্যাকসন, আমি এই রাজ্যের অষ্টম ডিউক, রাজা জ্যাকসন ব্রিড জানাচ্ছি যে আজকেই তোমার বাম হাত কেটে নেওয়া হবে। গার্ডস, ভিতরে আসো এবং প্রিন্স জ্যাকসন ব্রিডকে আটক করে বাহিরের রাজসভায় নিয়ে যাও। কথাটা শুনে রানী অনেক খুশি হলো। কয়েকজন গার্ড এসে আমাকে ধরে নিয়ে গেল। বুঝতে পারলাম ব্যাপারটা মোটেও সুবিধার হচ্ছে না। কয়েকটা গার্ড নয়, বরং কিছু দূর হেঁটে যাওয়ার পর পুরো 100 গার্ড আমাকে নিয়ে যাচ্ছে। ভয়ানক একটা কাণ্ড এখানে। আমার বাম হাত কাটার কথা মনে করেই আমার গা শিহরিত হয়ে যাচ্ছে। আর এদিকে রক্ত বের হবে সেটা মনে করে আমার রক্তের ক্ষুধা লাগতে লাগলো। এখন মন যাচ্ছে আশেপাশে কাউকে মেরে তার রক্ত পান করি, কিন্তু সেটা করলে আরও কঠিন শাস্তি হবে। আর বর্তমান সময়ে আমি এতটাও শক্তিশালী নই। এখন যে শক্তি আছে তাতেই 100 জনকে মনে হয় আমি মারতে পারবো, কিন্তু তখন পুরো রাজ্য আমাকে বিদ্রোহী ঘোষণা করবে। তখন রাজ্যের সমস্ত সেনা আমার মাথা কাটার জন্য লেগে পড়বে। থর এখন ঘুমোচ্ছে, মনে হয় না ওনার থেকে এখন সাহায্য পাবো। কিন্তু কিছু একটা তো করতেই হবে আমাকে, না হলে আমার ডান হাত যে কেটে ফেলবে। আমাকে বাইরে রাজসভায় নিয়ে গেল আধা ঘন্টা পর। এতক্ষণে জেসি আর এনা দুজনেই আমার কাছে এসেছিল। আমি জেসিকে বলে দিয়েছি চিন্তা না করতে, একটা হাত গেলে আপাতত কিছুই হবে না। হ্যারি বিষয়টা মানতে পারেনি, কিন্তু আমি জানি ডেভিল কিং হিসেবে পুরো ট্রান্সফর্ম হলে আমার হাত আবারও ঠিক হয়ে যাবে। আধা ঘন্টা পর আমাকে প্রাসাদের বাইরে নিয়ে যাওয়া হলো। সেখানে অনেক লোক জড়ো হয়েছে। প্রিন্সের শাস্তি দেখতে প্রজারা ভিড় করে দাঁড়িয়েছে। রাজা প্রসাদের দ্বিতীয় তলায় ব্যালকনিতে থাকা একটা সিংহাসনে বসে আছেন, আর রানী তার পাশের একটা আসনে বসে আছেন। আমার বাম হাত রাখা হলো একটা কাঠের ওপরে। একটা লোক বিশাল চাইনিজ কুড়াল দিয়ে আমার বাম হাতের ওপরেই কোপ মারবে। আর ঠিক তখনই মনে পড়লো আমার বাম হাত যদি কেটে ফেলা হয় তাহলে আমি 2 নম্বর স্তরে পানি দেবো কীভাবে। বিষয়টা বেশ চিন্তায় ফেলে দিল আমাকে। এই চিন্তায় কখন যে আমার হাত কেটে ফেলেছে আমি চিন্তাই করিনি। শরীরে তেমন ফিল হচ্ছে না আমার। বাম হাতের কবজি থেকে নামিয়ে ফেলা হয়েছে, আর সেটা দিয়েই রক্ত পড়েই যাচ্ছে। কাদা হাড়টুকু নিচে পড়ে রক্তে মাখিয়ে গেছে। আমার রক্ত দেখে রক্ত পিপাসা আবারও লেগে গেল। তাই কাটা হাড়টুকু তুলে তুলে একটু জিহ্বা দিয়ে চেটে দেখলাম। না, একদম জঘন্য লাগলো, একদমই ছি। নিজের ব্লাড নিজে খেলে যে এত জঘন্য লাগবে সেটা বুঝতে পারিনি। হাতে এবার কিছুটা ব্যথা হতে শুরু করলো। হঠাৎ আমি ফেরুর আওয়াজ পেলাম। জ্যাক, তাড়াতাড়ি কাটা হাতটুকু যেখানে লাগানো ছিল সেই জয়েন্টে রাখো। 2 মিনিটের মধ্যেই আসল ব্যথা শুরু হবে। কোথায় তুমি? আমি কোথায় সেটা ব্যাপার না, তোমার শরীর অনেক তাড়াতাড়ি রিজেনারেট করতে পারে, তাই ব্যথা বেশি হওয়ার আগে জোড়া লাগাও। ঠিক আছে। আমার হাত ধরে আজব জিনিস মানে নিজের ব্লাড নিজে চেটে খাওয়া দেখে সবাই অবাক হলো। সৈন্যরা ভয় পাচ্ছে হয়তো ব্লাড দিয়ে আমি কোনো ব্ল্যাক ম্যাজিক করবো সেটা ভেবে। তাই আমার হাত বন্দি করতে আসতে লাগলো। তখনই আমার ছায়ার মধ্যে থেকে ভীরু বের হলো। বুঝলাম না আমার ছায়ার মধ্যে একটা ড্রাগন কিভাবে থাকতে পারে। কেউ আর এক পা গেলে আমি সবাইকে জ্বালিয়ে দিব। ভীরু ধমক শুনে কেউ ভয় পেল না, বরং অবাক হলো। ছোট্ট বাচ্চা ড্রাগন কিভাবে কথা বলতে পারে। এদিকে এটা দেখে আমার ভীরুদা রেগে গেল। সে নিজের আসল সাইজে চলে আসলো। এবার তো পুরো রাজ্যে মনস্টার ভয়ে কাতর। ভীরুর আগে গর্জে উঠে বলতে লাগলো, আমার নাম ইগ্ড্রাসিল, দ্য ফায়ার ড্রাগন কিং। আমি জ্যাকসন ব্রিড, যে কিনা ল্যাংস্টারের প্রিন্স এবং পরবর্তী ডেভিল কিং হবে, তার ড্রাগন পার্টনার। যা, ভীরুর বাচ্চা ভীরু আমার বাঁশ দিয়ে দিল। এবার তো পুরো 5 রাজ্য আমার পিছু নেবে। আমার তো এখনই আন্ডারওয়ার্ল্ডে চলে যেতে হবে মনে হচ্ছে। আমি আমার কাটা হাতটা জায়গা মতো রাখতেই সেটা জোরে লেগে গেল। মনে হচ্ছে না কোনো কিছু হয়েছিল, শুধু মাথা কিছুটা ঘুরছে বেশি ব্লাড বের হওয়ার জন্য। আমার এখনই কারো ব্লাড খেতে হবে শরীর ঠিক করতে হলে। তাই আমি সোজা ইগ্ড্রাসিলকে আমার ভ্যাম্পায়ার দাঁত দিয়ে কামড় দিলাম।
এবং পরিমাণ মতো গরম টকবকে রক্ত পান করে দিলাম। আমি আমার রক্ত পিপাসা ইগড্রাসিলের রক্ত দিয়ে পূরণ করলাম। ইগড্রাসিল যে আমার এত বড় সর্বনাশ করবে সেটা আমি কিছুতেই ভাবতে পারিনি। ও কেন যে সবাইকে বলে দিল আমি আমি পরে ডেভিল কিং হব। ছি, এখন তো পুরো 5 রাজ্য আমার উপরে যুদ্ধ ঘোষণা করবে। 5 রাজ্যের দরকার নেই, এক রাজ্যই আমার বিরুদ্ধে আসলে আমি শেষ। একটা ডেভিল কিংয়ের ক্ষমতার সাথে এই মনস্টার রাজ্যের কোনো শক্তি দাঁড়াতে পারবে না। আগের ডেভিল কিংকে তো ধোঁকা দিয়ে মারা হয়েছে, কিন্তু আমার কাছে ডেভিল কিংয়ের শক্তির 100 ভাগের মাত্র 4 ভাগ আছে। এই অবস্থায় আমাকে মারা খুব সহজ। আর আমি জানি কোনো মনস্টারই চাইবে না ডেভিল কিং আবার শাসনে ফিরে আসুক, কারণ সব মনস্টারই এখন ডেভিল কিংকে ঘৃণা করে। তারা ভয় পায় ডেভিল কিংয়ের ক্ষমতাকে। আর প্রত্যেক ডেভিল কিংয়ের থেকেই পরবর্তী ডেভিল কিংয়ের পাওয়ার হয় 6 গুণ বৃদ্ধি। আর সেই ক্ষেত্রে আমি আগের ডেভিল কিং থেকেও ভয়ানক হব। যদি আমার সিদ্ধান্ত ঠিক না থাকে তাহলে পুরো একটা জাতি ধ্বংস হতে পারে। সে যাই হোক, পুরো ইগড্রাসিলের কথাই পুরো সৈন্য আমার দিকে নিজেদের স্পেল রেডি করে রাজার আদেশের অপেক্ষা করছে। সবার চোখে আমি ভয় দেখতে পাচ্ছি। এদিকে রাজা বলে উঠতে লাগলো, যেহেতু প্রিন্স জ্যাকসন একজন ডেভিল কিং হবে, তাই আমি মনে করি জ্যাকসন রানী অ্যাঞ্জেলা এবং এর পূর্ববর্তী ডেভিল কিং এর অবৈধ সন্তান। আমি তাকে এই রাজ্যের প্রিন্স হিসেবে মানি না, আর আমি পূর্ববর্তী ডেভিল কিং এর অবৈধ সন্তানকে নিজের রাজ্যে রাখতে চাই না, বরং এই দুনিয়াতেই তাকে আমি রাখতে চাই না। যেহেতু সে পরবর্তী ডেভিল কিং হবে, তাই সে এই রাজ্য এবং এই দুনিয়ার জন্য ঝুঁকিপূর্ণ। তাই আমি সেনাদের আদেশ দিচ্ছি যে এই রাজ্যের যেখানে জ্যাকসন পালিয়ে যাক না কেন, তাকে খুঁজে বের করে মেরে ফেলতে হবে। যদি কোনো সুযোগে রাজ্য থেকে পালাতে সক্ষম হয়, তাহলে আমি এই রাজ্যের সকল হান্টারদের একটা কাজ দিচ্ছি। যে জ্যাকসনকে মারতে পারবে তাকে আমি প্রিন্সেস ক্যারনের সাথে বিয়ে দিব। রাজার আদেশ শুনে এবার সৈন্যরা আমার উপরে ঝাঁপিয়ে পড়ল। আমি কি করব বুঝতে পারছি না। এদের বিরুদ্ধে লড়বো নাকি পালিয়ে যাব, কি করলে ভালো হবে সেটা বুঝতে পারছি না। তখন ইগড্রাসিল বলতে লাগলো, ব্যাপারটা মনে হয় আমি খারাপ করে দিলাম। তোমাকে আর কি বলবো, ড্রাগনরা এত বলদ হয় কেমনি? তুমি তো মনে হয় তোমার রাজ্যে বলদগিরির জন্যই হারিয়েছ। তুমি কিন্তু আমাকে অপমান করছো। দেখো, আমি কোনো অপমান করছি না। এতক্ষণ আমার ছায়ার মধ্যে ছিলে, হঠাৎ বের হওয়ার কি দরকার ছিল বলো তো? আমি তোমার ছায়ার মধ্যে থাকলে নীরবে ঘুমাতে পারি, কিন্তু তোমার শরীরে কোনো আঘাত লাগলে সেটা আমারও ব্যথা লাগবে। তোমার হাত কেটেছে, আর তাতে তোমার হিলিং পাওয়ার থাকায় তোমার তো 2 মিনিট ছাড়া তেমন ব্যথা হবে না, কিন্তু আমি সেটা দ্বিগুণ ব্যথা পাচ্ছিলাম। তাই সহ্য করতে না পেরে আমি বেরিয়ে এসে বলে দিলাম। ও আচ্ছা, সেটা বাদ দিলাম, এখন কি করব আমরা? আমার তো এতে সবার সাথে লড়তে মন চাচ্ছে। এতগুলো মনস্টারের সাথে লড়লে তো অনেক মনস্টারই মারা যাবে। আমি চাই না কেউ মারা যাক। আমি প্রথম দেখলাম কোনো ডেভিল কিং মনস্টারের জীবনের জন্য মায়া দেখাচ্ছে, কিন্তু এদের সাথে না লড়লে তো এরা তোমাকে মারতে শুরু করবে। তোমার এখন যে পাওয়ার আছে তাতে তুমি বেশি আঘাত ঠিক সহ্য করতে পারবে না, বরং বেশি আঘাত পেলে তুমি মারাও যেতে পারো। আমার এখন থরের সাহায্য দরকার ছিল, কিন্তু সে তো মনে হয় ঘুমাচ্ছে। আর আমি সিলভার লোটাসের সাহায্যও নিতে পারবো না এখন থেকে। তার যদি জেনে যায় আমি ডেভিল কিং হব, তাহলে আমাকে ওই রাজ্যে নিয়ে গিয়ে মারবে। তাহলে তো আমাদের এখান থেকে পালানো দরকার। পালিয়ে যাবে কোথায়? সকল গার্ড সৈন্য যখন আমাকে ঘেরাও করে দেখেছে, তখন কোন ফাঁক দিয়ে জানো যে হ্যারিয়ার সাথে একটা বয়স্ক লোক আসলো। তোরা আমার কাছে আসলি কেন? দেখলি তো ড্রাগনটার অবস্থা খারাপ করে দিয়েছে। এটা তো তোদের পালিয়ে যাওয়া উচিত ছিল জেসি। তোকে ফেলে আমি কখনোই পালিয়ে যাব না। হ্যাঁ মাই কিং, আমি এখন আপনার বিশ্বস্ত একজন প্রজা। আমি আমার রাজাকে কখনোই একা বিপদে ফেলে পালিয়ে যেতে পারি না। আর তাছাড়া আপনার সাথে আমার কিছু জরুরি কথাও ছিল। ঠিক আছে, এখান থেকে পালিয়ে যেতে পারলে সেটা শোনা যাবে। তোমরা দুজন অনেক বড় হয়ে গেছো। সেই ছোটবেলায় তোমাদের দুজনকে আমি শেষবার দেখেছি। জ্যাক, উনি হলেন আমাদের দাদা, কারাগারে বন্দি ছিলেন। সকল গার্ডরা এদিকে চলে আসায় আমি আর হ্যারি মিলে ওনাকে ছাড়িয়ে আনি। দাদা? আমি অবাক হয়ে তাকিয়ে রইলাম তার দিকে। শেষবারের মতো তোমাদের সাথে দেখা হলো, এতেই আমি অনেক খুশি। দেখো, তোমরা সময় নষ্ট করা ঠিক হবে না। লংস্টারের কাছে অনেক গোপন সৈন্য আছে, যেটার জন্য আজ লংস্টার সবচেয়ে বড় এবং সবচেয়ে শক্তিশালী রাজ্য। মূলত সেই সৈন্যগুলো আমিই বানিয়েছিলাম। তারা ভিন্ন মনস্টার সংমিশ্রণ বানানো। আমি তাদের নাম দিয়েছি হাইব্রিড মনস্টার। তারা শুধু এই রাজ্যের না, রাজার আদেশ মান্য করে। তারা এখানে এসে গেলে অনেক দেরি হয়ে যাবে। আমি তোমাদের জন্য আন্ডারওয়ার্ল্ডের দরজা খুলে দিচ্ছি।
তোমরা সরাসরি আন্ডারওয়ার্ল্ডে চলে যাও, সেখানে এরা কখনোই যেতে পারবে না। কিন্তু আন্ডারওয়ার্ল্ডের দরজা শক্তিশালী ডেভিল ছাড়া সাধারণ কেউ খুলতে তো পারে না। লুসিফার আমার অনেক কাছের একজন বন্ধু ছিল। সে আমাকে একটা স্পেল শিখিয়েছে যেটার সাহায্যে আমি যে কোনো সময় আন্ডারওয়ার্ল্ডে যেতে পারি, কিন্তু সেটার জন্য আমার রয়্যাল পাওয়ারের দরকার প্রয়োজন। কিন্তু সেটা কর্ডিলা তোমার বাবাকে বশীকরণ করার পর আমার রয়্যাল পাওয়ার জ্যাকসন নিয়ে যায়, আর সেটা কর্ডিলা নিজের কাছে রেখে দেয়। এখন আমি একবারই আন্ডারওয়ার্ল্ডের দরজা খুলতে পারবো। তার মানে হয় চিরকালের জন্য আমার আত্মাটা আন্ডারওয়ার্ল্ডে চলে যাবে। মানে? না দাদা ভাই, আপনি এটা করতে পারেন না। আপনি আমাদের জন্য নিজের জীবন দিতে পারেন না। হ্যারি আছে এখানে, ও কিছু একটা করবে। ও আমাদের আন্ডার ওয়ার্ল্ডে নিয়ে যাবে। না, ও পারলে তো সাহায্য করতোই। আন্ডারওয়ার্ল্ডে কেউ সেখান থেকে নিজের ইচ্ছায় বের হতে পারে না যতক্ষণ না যাবৎ ডেভিল কিং সেখানে পা রাখছে। সেটা পুরোপুরি ভিতর থেকে আটকানো। তবে ভিতরে কোনো ডেভিল কিং কেউ যদি নিজের জীবনের সবচেয়ে বড় কিছু দান করে ডাক দেয়, তাহলে পোর্টাল এর মধ্যেও সেই ডেভিল কিং আন্ডারওয়ার্ল্ডের থেকে বের হতে পারবে। বেশি দেরি করো না, আর সময় নেই আমাদের। তোমাদের দুজনকে শেষবারের মতো দেখতে পেয়েছি, এইটাই আমার শেষ ইচ্ছা ছিল। জ্যাকসন, তুমি তোমার ছোট বোনের খেয়াল রেখো, আর এই দুনিয়াটাকে একটা সুন্দর জায়গা বানিয়ে দিও, যেটা আমি বানাতে পারিনি। দাদা ভাই আর কিছু বললেন না, নিজে একটা স্পেল পড়তে লাগলেন। স্পেল পড়ার সাথে সাথে তার মৃত্যু হয়ে গেল। মৃত্যুর আগে শুধু একবার আমাদের দিকে তাকিয়ে মুচকি হাসলো। এরপর তার শরীরের সমস্ত রক্ত দিয়ে একটা দরজা তৈরি হলো। হ্যাঁ, এটাই আন্ডারওয়ার্ল্ডে যাওয়ার গেট। রাজা আমাদের গেটকে ধ্বংস করার আদেশ দিল তার সৈন্যদের। সমস্ত সৈন্য আমাদের দিকে আগুন, পানি, বায়ুর বিভিন্ন ম্যাজিক স্পেল ছুড়ে মারছে। সবগুলো একসাথে দরজায় লাগলে সেটা ধ্বংস হয়ে যাবে। বীরুদা তার বিশাল দুটো ডানা আমাদের চারপাশ দিয়ে ঢেকে দিল। আমিও আমার ডানা চারটা বের করলাম। আমাদের আশেপাশে সবাই তো অবাক হয়ে গেল, কারণ আমার 4টা ডানা। আর মূলত অবাক হওয়ার কারণ হলো আমার ডানা 2 রঙের। সেটা কখনো কেউ দেখেনি। আমি এবার আল্ট্রা স্পিডে উড়তে উড়তে গিয়ে আমাদের আশেপাশে যত সৈন্য ছিল তাদের লাথি মেরে দূরে ফেলে দিলাম। আর এদিকে হ্যারি আর জেসি ভিতরে চলে গেল। আমিও ভিতরে যাব ঠিক তখনই পিছন থেকে ক্যারেন লাফ দিয়ে পড়লো আমার দিকে। ইগড্রাসিল আমার ছায়ার মধ্যে চলে আসলো, আর ক্যারেন সহ আমি আন্ডারওয়ার্ল্ডের দরজার ভিতরে চলে গেলাম। আমাদের দরজা ঠিক একটা বিশাল রাজ্যের সামনে খুললো। আমি মোটেও আশা করিনি আন্ডারওয়ার্ল্ডে এত বিশাল একটা রাজ্য হবে। আর প্রথমে ভেবেছিলাম জায়গাটা অনেক ভয়ানক হবে, কিন্তু না, এখানে সব কিছুই আমার দেখা আর 2 রাজ্যের মতো স্বাভাবিক। মূলত এই আন্ডারওয়ার্ল্ডকে মনস্টার রাজ্যের একটা রাজ্য বলা যায় না। আমরা এখন যে দুনিয়াতে আছি এটাতে আমি সহজে বোঝানোর জন্য মনস্টার দুনিয়া নামটা ব্যবহার করছি, কিন্তু এই দুনিয়ার আসল নাম হেডালিগ। নামটা কিছুটা উদ্ভট, তাই আমি মনস্টার দুনিয়া বলেই মজা পাই। এই হেডালিগ দুনিয়া 2 অংশে বিভক্ত, এক হলো আপার ওয়ার্ল্ড আর একটা হলো আন্ডারওয়ার্ল্ড। এখানে পৃথিবীর মতোই মহাকাশ আছে, সূর্য আছে, বিভিন্ন গ্রহ উপগ্রহ আছে, কিন্তু প্রাণ শুধু আন্ডারওয়ার্ল্ড আর মনস্টাররা যে প্ল্যানেটে থাকে সেখানে আছে এই দুনিয়ায়। বিষয়টা নিয়ে আমি অবাক হলাম। এখানে পা রাখার পর থেকে আমার অজানা অনেক তথ্য মাথা দিয়ে ঘুরতে থাকলো। আগের ভাবা সব কথাও এখন আমার মাথা দিয়ে ঘুরছে। শুধু মনে হচ্ছে আন্ডারওয়ার্ল্ডের সাথে আমার অনেক বড় ব্রেইন কানেকশন আছে। আমি মূলত আন্ডারওয়ার্ল্ডের সৌন্দর্য দেখে পুরাই মুগ্ধ, কিন্তু সমস্যা হচ্ছে এটা এই দুনিয়ার নিচে বানানো হয়েছে, যার জন্য এখান থেকে তারা সূর্য আকাশের বেল কোনো দৃশ্য পাওয়া যাবে না। আর এখন মূলত আমাদের উপরে আকাশে তারা দেখা যাচ্ছে, কিন্তু এগুলো ম্যাজিক দিয়ে বানানো। একটা হলুদ চাঁদও দেখা যাচ্ছে, কিন্তু সেটাও ম্যাজিক দিয়ে বানানো। এখানে গাছপালাগুলোও ম্যাজিক দিয়ে বানানো। এখানে কোনো প্রাকৃতিক জিনিসই বাস্তব নয়। আর হবে বা কীভাবে? আন্ডারওয়ার্ল্ডে মূলত কোনো অক্সিজেন নেই তো। এখানে ডেভিল ছাড়া অন্য কোনো মনস্টার থাকতে পারবে না। ডেভিলরা অক্সিজেন ছাড়াও বেঁচে থাকতে পারে, তাই এটা তাদের জন্য সব থেকে নিরাপদ জায়গা। আর আস্তে আস্তে আন্ডারওয়ার্ল্ডের জায়গা অনেক বাড়ানো হচ্ছে। প্রথমে আন্ডারওয়ার্ল্ড শুরু করা হয়েছিল একদম কম জায়গা নিয়ে, কিন্তু আজ একটা বিশাল একটা রাজ্যের রূপ নিয়েছে। আমরা একদম রাজ্যের মেইন দরজার সামনে এসে দাঁড়িয়েছি। আমাদের এইভাবে আসতে দেখে ভিতর থেকে কিছু ডেভিল উড়ে আমাদের দিকে আসতে লাগলো। মাইকিং, এটা আমার বাবা।
আপনার 4 প্রধান জেনারেলদের মধ্যে একজন। এত ফর্মালিটি দেখাতে মানা করছি। আমাদের দিকে লুসিফার আর 2জন ডেভিল উড়ে আসলো, এসে আমার সামনে কুড়নিশ করলো। মাই কিং, আমরা অনেক দিন ধরে আপনার অপেক্ষা করেছি। আজ সেই অপেক্ষা শেষ। আমাদের আর ভয়ে এখানে বসে থাকতে হবে না। আমরা এখন থেকে নিজ ইচ্ছায় আপনার আদেশে আন্ডারওয়ার্ল্ড থেকে বের হতে পারবো। আপনি বুঝলেন কিভাবে উনি আমাদের রাজা হবেন? তুমি এখনো অনেক ছোট হ্যারি, সময় হলে তুমিও বুঝতে পারবে। মাই কিং, আপনার পুরো শক্তি এখনো পূর্ণ হয়নি। আমাদের শুধু অপেক্ষা করতে হবে সেই সময়ের জন্য। তারপর আমাদের যা ছিল আমরা সেটা আবার নিজেদের করতে পারবো। আমারও প্রশ্ন, আপনি বুঝলেন কিভাবে আমি ডেভিল কিং হব? আর আমার শক্তি সে কতটুকু সেটা বুঝলেনই বা কীভাবে? মাই কিং, আমরা আপনার সেনার মধ্যে 4 জন প্রধান জেনারেল। আমাদের মধ্যেই ক্ষমতা আছে আমাদের কিংকে সব অবস্থায় চেনার। কারণ আমাদের ডেভিল কিংয়ের শরীর দিয়ে শুধু মারাত্মক এক রকমের কালো অদৃশ্য ধোঁয়া বের হয়, যেটা শুধু আমরা 4 জনই দেখতে পারি। আমার একটা প্রশ্ন, হঠাৎ এখানে আসার পর আমার সকল অজানা তথ্য মনের মধ্যে দিয়ে ঘুরছে কেন? আমাদের পুরান ডেভিল কিংয়ের সকল মেমোরি আন্ডারওয়ার্ল্ডে রয়েছে, আর আপনি এখানে পা দেওয়ার পরই সেগুলো আপনার মেমোরিতে যোগ হয়ে গেছে। ও আচ্ছা, আরেকটা প্রশ্ন, এতকাল কোনো রাজা ছিল না ডেভিলদের। 4 ডেভিল জেনারেলের মধ্যে থেকেই তো একজন রাজা হতে পারতো, কিন্তু তারা সবাই আমার জন্য অপেক্ষা করছে কেন? কারণ আমরা সত্যিকারের ডেভিল কিং ছাড়া সাধারণ এক মনস্টারের জাত। আমরা যদি সিংহাসনে বসতাম তাহলে সেটা হতো আমাদের পুরো ডেভিলদের ধ্বংসের দিন। কারণ আমাদের আসল রাজার শক্তি আর আমাদের শক্তি দুটোর আকাশ পাতাল পার্থক্য। ও আচ্ছা। মাই কিং, আপনার সাথে এই 2 জনকে, তারা কি আপনার সাথে রক্তের দিক দিয়ে কানেক্টেড? না হলে তো তাদের এখানে বেঁচে থাকা সম্ভব হবে না বেশিক্ষণ। ও, জেসি আমার আপন বোন, আর ও হলো ক্যারেন। ভুল করে চলে এসেছে ও, আমার ছোট বোনও। তাহলে আর সমস্যা নেই। আপনার সাথে যারা রক্তের দিক দিয়ে কানেক্টেড থাকবে, আমাদের এখানে শ্বাস নিতে তাদের সমস্যা হবে না। আর আপনার পুরো ক্ষমতা ফিরে আসলে আপনি যাকে ইচ্ছা এখানে নিয়ে আসতে পারবেন। সেটা তো বেশ ভালো কথা। চলুন মাই কিং, আপনাকে আপনার প্রাসাদে নিয়ে যাচ্ছি। আপনার প্রজারা আপনার জন্য অপেক্ষা করছে অনেক বছর ধরে।